নমস্কার সকলকে। টিম দূরদেশে বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ এবং আমাদের অনেক অনেক ভালোবাসা। যারা আমাদেরকে আজ অব্দি শুনেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে শোনার জন্য, আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর আমরা চাইবো আপনারা আমাদের সাথে সবসময় থাকুন। যারা আমাদেরকে আজকে প্রথমবার শুনছেন, আমরা আশা এটাই রাখছি যে আমাদের আজকের বক্তব্য আপনাদের ভালো লাগবে। কোনো রকম কথা থাকলে আমরা নিশ্চয়ই আপনাদের থেকে পরে শুনতে চাইবো। আজকে আমাদের এটা নবম এপিসোড এবং আজকে যেটা নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে এমন একটা টপিক যেটা এখন পুরো দেশটাকে, দেশ বলতে ভারতবর্ষকে আক্রান্ত করে রয়েছে। নারীর উপরে যে নির্যাতনটা হয়ে চলেছে সেটা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। আর চলে আসি আজকে আমার সাথে কারা কারা আছেন। আছে আমার সাথে সৌমিতা, নমস্কার সকলকে। এবং আছে আমাদের সাথে আজকে আমাদের আরেক গেস্ট স্পিকার। এই গেস্ট স্পিকার কে আমি প্রায় 10-12 বছর ধরে চিনি। আমার বান্ধবী হেরিটেজ থেকে আমরা একসাথে পড়াশোনা করেছি। 2010-এর লাস্ট দেখা, আর 10 বছর পরেই আজকে আবার দেখা, কথা হচ্ছে ভার্চুয়ালি। আয়ুষ্মতী দাস, ওকে ইন্ট্রোডিউস করাতে আমার ভীষণ ভালো লাগছে। আর ও এখন আইটি তে ঢুকে গেছে, ডেনমার্কে থাকে। বাকিটা আমরা আয়ুষের কথা মুখ থেকে শুনে নেবো। আয়ুষ, প্রথমেই জানাই অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে জয়েন করার জন্য। আশা করছি তুই ভালো আছিস ডেনমার্কে। এবার একটু আমাদের শ্রোতা বন্ধুদের নিজের সম্বন্ধে তুই নিজেই বল। ধন্যবাদ ক্রিস, ইন্ট্রোডাকশনটার জন্য। আমি এটা আমার জীবনের প্রথম পডকাস্ট, তাই এই সুযোগটা পেয়ে আমি ভীষণ খুশি আর খুব উত্তেজিত। যদিও আজকে যেই কথা মানে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা খুব সিরিয়াস আর খুব দুঃখজনক একটা টপিক, তাও এই অপরচুনিটিটা পেয়ে আমি সত্যি খুব উত্তেজিত আর খুশি। আমার নাম আয়ুষ্মতী, যেটা ক্রিস বললো। আমরা হেরিটেজে একসাথে পড়তাম, সেই থেকে আমাদের আলাপ। আমরা একসাথে অনেক নাচ টাচও করতাম হেরিটেজে, তখন অনেক রকম অনেক মজা করেছি। পেশায় এখন আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি ইউরোপের মাথার কাছে ডেনমার্ক নামে একটা ছোট দেশে থাকি, সেখানে কাজের সূত্রেই এসেছিলাম, এখন সেখানেই থাকি। আহ নিজের অবসরে আমি অনেক বই পড়ি, আর ছোটবেলা থেকে দাদু ঠাকুমার মুখে অনেক গল্প শুনে বড় হয়েছি, তাই পডকাস্ট, অডিও বুকস এইসবও অনেক শুনি। এটাও আমার নতুন নেশা একরকম বলতে পারেন। আহ এদিক ওদিক টুকটাক ঘুরতে খুব ভালোবাসি আমি। ইউরোপে থাকলে যেটা ঘোরাও যায়, কিন্তু করোনার জন্য এখন যাওয়া বন্ধ। কিন্তু তাও বলবো যে আমার বাড়ির পাশেই হচ্ছে বল্টিক সাগর, তো প্রতিদিন সকালবেলা 8 ঘন্টা হাঁটতে যাই ওখানে। তো সেটা একটা বড় পাওয়া আমার জীবনে। নিশ্চয়, নিশ্চয়। এখন করোনাটা হয়েছেই এখন একটা টপ নাম্বার ওয়ান প্রায়োরিটি সবার। যার সাথেই কথা বলছি সেই আগে করোনা নিয়ে বলে। কিন্তু আজকে আমরা করোনাটাকে একটু পাশে রেখে চলে আসবো আরেকটা। আমার মনে হয় এটা একটা নিজের মধ্যে গ্রোয়িং প্যান্ডেমিক, তাই জন্য আমার আমার মনে হয় এটা নিয়ে আমাদের কথা বলাটা এখন ভীষণ দরকার। আয়ুষ, প্রথম প্রশ্ন যেটা দুজনকেই আমি করছি, আয়ুষ সমেতা, এই যে নির্যাতন হয়ে চলেছে, ডে ইন ডে আউট হয়ে চলেছে, আমরা রোজ কাগজ খুলে টিভি খুলেই ইন্ডিয়ান নিউজে পড়ছি এবং পুরো বিশ্বতেই এটা হচ্ছে, বাট ইন্ডিয়াতে আমার মনে হয় একটু বেশি হচ্ছে। এটার ইম্প্যাক্ট যদি আমাকে তোরা জিজ্ঞেস করিস শুরুতেই, একটা মেয়ের মানসিকতায়, এই যে আমি অ্যাজ আ বিং আ উমেন আমি যখন এগুলো পড়ছি, আমাকে কিন্তু এটা মনে দাগ কেটে দিচ্ছে। যেখানে দাগটা এইভাবে কাটছে যে আমি কোথাও না কোথাও আমার এক্সিস্টেন্স এবং ও আমার মতন সব মেয়েরা যারা এখন দেশে আছে, ইন্ডিয়াতে আছে, তাদের এক্সিস্টেন্সে আমি কোয়েশ্চেন করছি যে তারা কি আদেও সুরক্ষিত, তারা কি সেফ। আর এই যে কনস্ট্যান্ট একটা মেন্টাল প্রেশার, যে মেয়েরা আয়ে দিন টর্চার হচ্ছে, বাড়ির ভিতরে, বাড়ির বাইরে, পাশের বাড়ি, কেউ না কেউ, একটা 7 মাসের মেয়েও ধর্ষণ হচ্ছে। সেদিন পড়লাম একটা 86 বছরের মহিলা ধর্ষণ হয়েছেন। আর ইয়াং মেয়েদের তো চলেই চলেছে। আমার মনে হয় এটা মেন্টালি দাগ কেটে যায়। আমি আমি এখন দিল্লিতে গিয়ে, আমি দিল্লিবাসী, আমি দিল্লিতে গিয়ে ওই ফ্রিলি আর ঘুরতে পারবো না। কিছু না হলে আমার মনে হবে আমি বাইরে সেফ নই। তো এটা হচ্ছে আমার, যদি আমি মনে হয় আমার ইম্প্যাক্ট যেটা এই কেসেস গুলো করছে। আয়ুষ, তোর থেকে আগে শুনবো, তুই যখন এই কেসেস গুলো ডেনমার্ক থেকে দেখছিস, তোর মেন্টাল স্টেটাস বা তোর কি মনে হয় আমাদের বয়সী মহিলারা ইন্ডিয়াতে রোজ এই ইম্প্যাক্টটা কিভাবে ফেস করছে? প্রথমেই বলবো যে এখন ডেনমার্কে আছি, কিন্তু তার আগে ধর দেশের বাইরে ছিলাম। কিন্তু যতদিন দেশে ছিলাম তখনও কিন্তু এই খবরগুলো খুব কমন ছিল, যে আজকে এখানে ধর্ষণ হচ্ছে। অনেক সময় শোনা যেত যে এই ঘটনাগুলোর ব্যাপারে। তো আজকে এটা নতুন করে ইম্প্যাক্ট হচ্ছে না,
এটা প্রথম থেকেই চলে আসছে যে আমাদের যে এই যে আনসেফ লাগে মহিলাদের আহ ভারতবর্ষে, সেটা কিন্তু একটা বাস্তব। যে হুম বাড়ি থেকে বেরোলে যে কোনো দিন একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে, সেটা কিন্তু নিয়েই আমরা বেরোই। যখন আমরা হুম বাড়ি থেকে বেরোই দেশে, যে এই সব সময় নিজের ভিড় বাসে নিজের ব্যাগটাকে একটু আহ, নিজের কাছে আটকে রাখা, যাতে একদম কেউ আমাকে আনসলিসিটেটেড টাচ টাচ না না করে। করে। হুম এইটা নিয়েই আমরা বড় হয়েছি। তো সেই যে আমি বলবো যে একটা সেই ইনসিকিউরিটিটা, যে ছোটবেলা থেকে যে আহ, তুমি একজন মেয়ে, তোমার জন্য তোমাকে এই অসুবিধাগুলো ফেস করতে হবে জীবনে, সেটা কিন্তু একটা আমাদের বাস্তবের একটা পার্ট। কিন্তু নিশ্চয়ই যখন এই কেসগুলো প্রত্যেকদিন হচ্ছে, তখন আর এত যে হচ্ছে, যে প্রথমে নির্ভয়া হলো, তারপরে এখন প্রত্যেকদিন আমি তো সেদিন স্ট্যাটিস্টিক্স পড়ছিলাম যে দেশে প্রত্যেকদিন 8টা না 10টা রেপ হয়। যত এই জিনিসগুলো আমরা শুনি, আমার তো মনে হয় যে আমাদের একটা হোপলেসনেস, যে হুম একটা নৈরাশা তৈরি হচ্ছে নিজেদের মনে, যে কি করা, মানে কি করা যেতে পারে। হুম না বুঝতে পারছি, মানে একটা সেন্স অফ কোয়েশ্চেনিং তোর মাথায় ঘুরছে যে সেন্স কি অফ হোয়াটস কোয়েশ্চেনিং, হ্যাপেনিং। একটা নৈরাশা যে কি হচ্ছে, মানে আমরা কেন কিছু পাল্টাতে পারছি না, যেটা আমার মনে হয় এক্স্যাক্ট। আজকাল সবার হচ্ছে, যে এই হুম কেসগুলো বারবার হচ্ছে, কি পাল্টাচ্ছে, 10 বছরে কি পাল্টালো। সেই সেন্সটাও যে কিছুই হচ্ছে না, কিছুই এগোচ্ছে না, হুম বা আমরা হুম নিজেরাই কিছু করছি না, আমরা কেন কিছু করছি না, সেই সেন্সটাও প্রচন্ড বাড়ছে আজকাল। যে না বুঝতে পারছি। সমিতা, তোমার কাছে চলে আসি, তোমার কাছে এই ইম্প্যাক্টটা কিরকম ভাবে দেখছো তুমি বা ফিল করছো? দেখো ক্রিস, আমার মনে হয় যেমন আয়ুষ্মতি বলল যে রেপ আগেও হতো এখনো হচ্ছে, এটা নতুন নয়। আমি তাও বলবো যে এখন হয়তো মিডিয়া অনেক বেশি অ্যাক্টিভ, অনেক 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 বেশি খবর লোকের কাছে পৌঁছচ্ছে, তাই জন্য হয়তো লোকে অনেক বেশি অ্যাওয়্যার কিছুটা হলেও। বা স্ট্যাটিস্টিক্স যদি দেখা যায় তাহলে এখন কেসেসও বেড়েছে। সংখ্যা বলছে যে এই প্রজন্ম অনেক বেশি সাফার করছে আগের প্রজন্ম থেকে। তো আমি যখন এই কেসগুলো সম্বন্ধে পড়ি, আমরা ফর এক্সাম্পল নির্ভয়ার কেসে যদি বলবো যে একটা মেয়ে বাসে করে যাচ্ছে, এমন কিছু রাত হয়নি, তার বন্ধু রয়েছে সঙ্গে, এরকম এই অবস্থা আমি অনেকবার ছিলাম। আমি স্কুলে গেছি, কলেজে গেছি, টিউশন থেকে ফিরেছি, রাত 10টা 11টা অনেক হয়েছে, আমি কলকাতায় থাকতাম। তো অনেক, এখন যদি আমি এগুলো ভাবি তাহলে আমার মনে হবে যে আমি পুরোটাই কিন্তু অ্যাট দ্য মার্সি অফ দ্য আদার পার্সন ছিলাম। যে হ্যাঁ। হুম সামনের লোকটা যদি আমি যদি একটা ভুল চুজ করতাম, একজনকে, একটা খারাপ মানুষকে চুজ করতাম, তাহলে কিন্তু আমার সাথে এই ঘটনাগুলো ঘটতে পারতো। হুম এখানে কোথাওই আমি এটা দেখতে পাচ্ছি না যে আমি কিভাবে নিজেকে হয়তো ওই সিচুয়েশনে থাকলে নিজেকে প্রোটেক্ট করতাম বা নিজেকে সতর্ক থাকতাম। আমি অনেক ভাবার চেষ্টা করেছি, আমি কখনোই এটা বুঝে উঠতে পারিনি যে একটা মেয়ের অ্যাকচুয়ালি কি করা যায়, করা যেতে পারে, রাদার দ্যান বিং ভেরি কশিয়াস অ্যাবাউট আমরা কার সাথে বেরোচ্ছি, কোথায় যাচ্ছি। হ্যাভিং সেড দ্যাট, আমি এটাও বলবো যে হ্যাঁ, এই যে যখন এটা ভাবছি তখন এটাও মনে হচ্ছে যে তাহলে কি মার্শাল আর্টস শেখা উচিত ছিল প্রথম থেকেই। তাহলে কি অনেক বেশি কনফিডেন্স পেতাম যে যদি চট করে কেউ অ্যাটাক করে, যাতে করে আমি নিজেকে ডিফেন্ড করতে পারি। তো এরকম অনেক জিনিস মাথায় আসতে থাকে। হুম না আমার মনে হয় তোমরা দুজনে যেটা বলছো খুব রেলেভেন্ট, আর তোমরা দুজনে কয়েকটা টপিক মানে টাচ করেছো যেটাতে আমি পরে একটা সময় ফিরে আসবো। চলে মানে আসছি যেটা তোমরা ধর্ষণ, যেটা আমি বলবো যে ধর্ষণ কিন্তু আমাদের বাস্তব। এইটা না যে এটা শুধু খবরের কাগজের পাতায় হচ্ছে, এটা হয় নিশ্চয়ই। আমাদের সবার সাথেই এটা হয়েছে। আহ হয়তো ধর্ষণ না, কিন্তু কোনো রকমের শ্লীলতাহানির ঘটনা হয়েছে। তো সেই জন্য হুম আমি বলবো যে এটা আমাদের বাস্তব। আর এটা যত পড়ি, নিজের বোন আছে, আমার বোন আছে, আশেপাশে অনেক চেনাশোনা মা সবাই দেশেই আছে, বেশ প্রচন্ড চিন্তা হয়। আর যেটা আমি আগেই বললাম, যে একটা হোপলেসনেস, একটা হুম নৈরাশাও হুম তৈরি হয় যে কি হুম। পাল্টাচ্ছে। আমার মনে হয় এই 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 কোয়েশ্চেনটা আনসার করার জন্য আমাদের এই একটা ছোট্ট প্রচেষ্টা, যে কথা নেরেটিভটা দরকার। চলে আসছি যেটা মানে নিড অফ দ্য আওয়ার, দ্য কোয়েশ্চেন অফ দ্য আওয়ার, হাথরসের যে কেসটা আমরা সবাই অ্যাওয়্যার। হাথরসে যেটা হয়েছে, খুব মর্মান্তিক ভাবে মেয়েটাকে রেপ করে জ্বালিয়ে দেওয়া হয় রাতের মাঝখানে। খালি হাথরস না, আমি তোদের অ্যাটেনশন ড্র করাবো উন্নাওতে, কাঠুয়া রেপ কেস, নির্ভয়া, এরকম অনেক কেসেস আমরা কথা, ধনঞ্জয় আই থিঙ্ক ওয়াজ দ্য স্টার্টিং পয়েন্ট, ওই রেয়ারেস্ট অফ দ্য রেয়ার যখন ট্যাগ করা হলো।
এই যে কেসেস গুলো হয়ে চলেছে আর আমরা দেখছি কয়েক বছর ধরে ওরা জেলে আছে, সব হচ্ছে, তারপরে কিছু একটা সেন্টেন্স তাদেরকে দেওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা জাস্টিসটাকে ফাস্ট ট্র্যাক করার জন্য কি করতে পারি, কি করা উচিত যাতে এই কেসগুলো এত ডিলেড না হয়ে যায়? আয়ুষ, আগে তোর কাছে আসছে। হ্যাঁ ক্রিস, যেটা বললি যে ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেমে এটা একটা প্রবলেম যে কোর্ট কেসেস দীর্ঘদিন সময় নেয়। তো এটাকে নিশ্চয়ই ফিক্স করা উচিত, ফাস্ট ট্র্যাক করা উচিত নিশ্চয়ই। কোর্ট কেসেস যে শুধু রেপ না, অন্যান্য ক্রিমিনাল কেসেসের জন্য এটাকে একটা বা সিভিল কেসেসের জন্য এটা একটা সলিউশন হওয়া উচিত, যে জিনিসগুলো ফাস্ট ট্র্যাক নিশ্চয়ই হওয়া উচিত। কিন্তু ফাস্ট ট্র্যাক বলতে আমি এখানেও এই কথাটা বলবো যে আমি কিন্তু বিশ্বাস করি না যে এক্সট্রা জুডিশিয়াল পানিশমেন্ট, মানে কাউকে নিয়ে তাকে এনকাউন্টার করে দিলাম বা তাকে গুলি করে মেরে দিলাম কারণ আমি জানি যে সে রেপ করেছে। আমার মনে হয় যে অ্যাজ এ সোসাইটি আমাদের কোনো অধিকার নেই কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার। আমাদের এটা জুডিশিয়াল সিস্টেম ডিসাইড করবে যে সত্যি তার কতটা দোষ, কতটা তার দোষের ম্যাগনিটিউড, আর সেই ওয়াইজ তার মৃত্যুদণ্ড সে ডিজার্ভ করে কিনা। কিন্তু আমার মনে হয় যে আমাদের অধিকার নেই আহ এইটা যে মানে নিজেরাই বন্দুক নিয়ে, ডিসাইড করেন না বা হ্যাঁ যে গুলি করে দিলাম। আর যেটা তো যেটা মানে অনেকে এটাও বলেছে যে রেপের জন্য, রেপ যদি তোমায় আটকাতে হয় তাহলে আরো কড়া তুমি তার পানিশমেন্ট করো। কিন্তু আমরা যদি দেখি যে যেই দেশগুলোতে রেপের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয় সেই দেশগুলোতে মহিলাদের অধিকার বা মহিলাদের অবস্থা যে সোসাইটিতে ভালো না, বরং আরোই খারাপ। মানে তো ক্যাপিটাল পানিশমেন্ট রেপের জন্য ঠিক কিনা এটার একটা বড় প্রশ্ন, কিন্তু এটাও কোর্টের ডিসাইড করা উচিত। তো আমার ডেফিনেটলি আমি এগ্রি করি যে কেসেস গুলো ফাস্ট ট্র্যাক হওয়া উচিত, কিন্তু চটজলদি একটা পানিশমেন্ট যে রেপের জন্য ঠিক, সেটাও আমি মেনে নিতে পারি না। ব্যাপারটা চটজলদি না। এই যে ধর আমি হাতরাস্তা তো এখন অনগোয়িং, ধর নির্ভয়ার কেসটা 8 বছর আগে, এভরিথিং ওয়াজ পুট টু প্রুফ, যেখানে 4টে কনভিক্ট তারা এগ্রি করছে আমরাই সব করেছি, আমরাই মেয়েটার ইন্টেস্টাইন করেছি। আমি আর ওই সব যেতেও চাই না ওইদিকে। এই ক্ষেত্রে আমি বলছি যে এখানে তোমার কাছে সব এভিডেন্স আছে, তারা কনভিক্টেডরা এগ্রি করে গেছে, দে হ্যাভ গিভেন উইটনেস, দে উইটনেসড এন্ড এভরিথিং। তখন তো ব্যাপারটা চটজলদির ব্যাপার নয়, তোমার কাছে সব প্রুফ আছে তারা হ্যাঁ করেছে, এবার তুমি একটা এমন শাস্তি দাও যাতে করে বাকি 4টে লোক যারা করার চেষ্টা করছে যেন এটা আর অ্যাটেম্প্ট না করে। তাই জন্যই বোধহয় আমরা ধনঞ্জয়ের কেসে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার করে ওকে হ্যাং করেছিলাম, বিকজ হোয়াট হি ডিড ওয়াজ জাস্ট ডিসগাস্টিং। মানে এরকম কোনোদিন আমরা ইন্ডিয়াতে শুনিনি হয়েছে। সেই ক্ষেত্রে তোর কি মতামত? এটা ঠিক বলেছিস ক্রিস, যে হ্যাঁ সত্যি যে এটা করা হয়েছিল, হয়তো মৃত্যুদণ্ডটা দেওয়া হয় এটা দেখানোর জন্য যে এটা একটা এক্সাম্পলারি পানিশমেন্ট, যে যাতে অন্যান্যরা ধর্ষণ করার আগে অ্যাটলিস্ট দুবার ভাবে যে হ্যাঁ এটা করা উচিত না। কিন্তু আমরা যেটা দেখছি অ্যাকচুয়ালি ট্রেন্ডটা যেটা হচ্ছে যে আগে মেয়েটাকে ধর্ষণ করা হতো, এখন মৃত্যুদণ্ডের ভয়ের জন্য ধর্ষণের সাথে মেয়েটাকে মেরেও ফেলা হচ্ছে, তার লাশটাকে জ্বালিয়েও দেওয়া হচ্ছে রাত্রিবেলা, যাতে এই কেসটা কোর্টে যায়ই না। তো ধর্ষণের জন্য আমরা যদি কড়া থেকে কড়া পানিশমেন্ট দিই, সেটা কি আসলে ধর্ষণকে আটকাচ্ছে? সেটাই তো আমরা বারবার বলছি না যে 10 বছরে আমরা দেখছি যে কিছুই কমছে না, বরঞ্চ জিনিসগুলো আরো ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। তো যদি আমরা দেখছি যে সত্যি কড়া পানিশমেন্ট দিয়ে এটাকে কিছুভাবেই আটকানো যাচ্ছে না, তাহলে হয়তো কড়া পানিশমেন্টের সিস্টেমটা ভুল। বা বলো, বল আয়ুষ। হ্যাঁ মানে এটাই প্রশ্নটা আমার, যে মানে হোয়াট ইজ দ্য সলিউশন? হ্যাঁ আমার কাছেও ঠিক উত্তরগুলো নেই, কিন্তু আমি এটাই প্রশ্ন করছি নিজেকেও, যে কড়া পানিশমেন্ট দিয়ে তো আমরা দেখছি যে জিনিসটা আটকানো যাচ্ছে না, বরঞ্চ জিনিসটা আরো ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। তাহলে হয়তো পড়াশুনো, এডুকেশন এটাই ঠিক ওয়ে করা উচিত। হ্যাঁ, সমিতা তোমার কাছে চলে আসি, তোমার কি মনে হয়? দেখো, ফার্স্ট অফ অল আমার মনে হয় যে যেটা আমি একমত, যে অ্যাজ এ সোসাইটি, মানে বিইং আ হিউম্যান বিং, আমরা কারোর প্রাণ নিয়ে কেড়ে নিতে পারি না, আমরা ডিসাইড করতে পারি না কে বাঁচবে কে মরবে। কিন্তু ইন্ডিয়াতে যেখানে এত লোক
আমাদের জেলগুলো অলরেডি ওভার পপুলেটেড, সব মানে এত ভিড় চারিদিকে, আমাদের জুডিশিয়াল সিস্টেমে এত জাজেস নেই ঠিক মতো যতটা আমাদের রিকোয়ার্ড, প্লাস আমাদের এতগুলো কোর্ট নেই যেখানে সব কটা কেসকে ঠিক মতো টাইমলি ওয়েতে আমরা রিজলভ করতে পারবো। সেখানে যখন একটা ওপেন অ্যান্ড শাট কেস আসছে তখন আমি হয়তো সাপোর্ট করবো এনকাউন্টার করা, এটা আমার পার্সোনালি মনে হয়। আর আরেকটা হচ্ছে যে এটা খুব ফানি যে দেখবে এই যে রেপ কেসগুলো হচ্ছে আর আমরা দেখছি যে ঠিক আছে অনেকদিন টাইম লাগছে কিন্তু একটা ন্যায় হচ্ছে। এই যাদের উপর ন্যায় হচ্ছে এই ওই লোকগুলো যখন একটু পাওয়ারফুল ক্যাটাগরিতে চলে যায় তখনই কিন্তু ন্যায়ের গণ্ডি থেকে তারা বেরিয়ে যাচ্ছে। আমি এটাই বলবো যে আমার মনে হয় এই মুহূর্তে ভারতবর্ষে মানুষের ন্যায় বা জুডিশিয়াল সিস্টেম এর প্রতি যে ভয়টা থাকা উচিত সেই ভয়টাই নেই, কোনো রকম ভয় নেই, কোনো রেসপেক্টও নেই, ভয়ও নেই। যদি একদম কি বলবো নিম্নবর্গ থেকে কেউ আসছে, বিলো পভার্টি লাইন যদি আমি জাস্ট টু সামারাইজ বলি, যে ওখান থেকে যদি কেউ আসে তার সে তো হয়তো অ্যাওয়ারই হবে না কি হতে পারে না হতে পারে। আর যদি কেউ ক্ষমতাশালী পরিবার থেকে আসছে সে জানবে যে আমার বাবা কিছু একটা করে নেবে, আমি তো ফাঁসবই না, ওই ভয়টাই চলে গেছে। তো সেখানে কোথাও একটা আমার মনে হয় যে কিছু ওপেন অ্যান্ড শাট কেস একদম অন দ্য স্পট মিটিয়ে নেওয়াটা ভীষণ প্রয়োজন যাতে ওই ভয়টা আসে। আর হ্যাঁ এবার আরেকটা জিনিস হচ্ছে যে যখন আমরা এটাও দেখছি যে যখন আর কি ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হচ্ছে, যে লোকজন বলছে যে এবার আগে তো ভিকটিমদের ছেড়ে দেওয়া হতো এখন ভিকটিমদের প্রাণে মেরে দেওয়া হচ্ছে। দেখো ওইটা আমার মনে হয় যে কিছুটা হাত তো মানে টিভি আর সিরিজেরও রয়েছে, যে আমরা অনেক বেশি মানুষকে এডুকেট করে দিচ্ছি যে কি করলে ধরা পড়বে আর কি করলে ধরা পড়বে না। তাই এমন অনেক ক্রাইম থ্রিলার দেখে আমারও মনে হয় যে ও আচ্ছা এই জিনিসগুলো মানে আমাকে মাইন্ডফুল হতে হবে যখন আমি একটা ক্রাইম করব। তো ওই জিনিসগুলো আমার মনে হয় কোথাও একটা ভালোও দেখাচ্ছে আবার খারাপও দেখাচ্ছে, মানুষকে অনেক কিছু জিনিস জানাচ্ছে যেটা সবার অ্যাকচুয়ালি জানার দরকার নেই। হ্যাঁ সেটাই বলবো। আরেকটা আমার মনে হয় যে যেখানে ল অ্যান্ড অর্ডারে খুব একটা ভরসা করা যায় না সেখানে কিছু কিছু জিনিস নিজের হাতে নিতে হয়। ফর এক্সাম্পল এই যে নির্যাতন, এটা ভীষণ একটা লো লেভেল থেকে শুরু হচ্ছে। আমার এটা ভাবতে খুব অবাক লাগে যে ধরো একটা গ্রামে হঠাৎ করে একটা বাচ্চা কি করে জানবে যে একটা মেয়েকে তার সে যা ইচ্ছা তাই করতে পারে, তাকে কেন শেখানো হচ্ছে না যে আরেকটা মানুষকে সম্মান করা হবে। গ্রামও যেতে হবে না, আমি আমি শহরের কথাই বলছি। এই যে ভীষণ মাইনিউট জিনিস, এইগুলো আমাদেরকে অনেক বেশি কেয়ারফুল হতে হবে আমার মনে হয় যে আমাদের চারপাশে কি হচ্ছে। কারণ তুমি আমি বা আমাদের বাড়িতে যে মেয়েরা রয়েছে তারা ততক্ষণ অব্দি সেফ নয় যতক্ষণ না পাশের বাড়ির ছেলেটাও ওই মানসিকতাটা গ্রো করছে যে মেয়েদের সম্মান করা উচিত, বা যেটা এটা ঠিক নয় তাদের উপর অত্যাচার করা, বা মেয়ে কেন মেয়ে ছেলে নির্বিশেষে কারোর উপরই অত্যাচার করাটা ঠিক নয়। এই যে এই মরাল সেন্সটা গ্রো করা এটা ভীষণ ইম্পর্টেন্ট। তাই কিছু ক্ষেত্রে আমরা ওই চোখ বন্ধ করে নিলাম যে যখন পাশের বাড়িতে কেউ স্বামী তার স্ত্রীর ওপর অত্যাচার করছে তার সন্তানের সামনে, আমরা ভাবছি আচ্ছা ওটা তাদের পারিবারিক সমস্যা, আমার বাড়ির মেয়ে বউ তো ঠিক আছে আমি ওখানে কোনো কথা বলবো না। কিন্তু সেটা কিন্তু ঠিক নয়। কারণ ওই বাচ্চাটা যে শিখছে যে এটা করাটা ঠিক, মার উপর অত্যাচার হচ্ছে তার মানে নারীদের উপর অত্যাচার করাটা ঠিক, এই বাচ্চাটাই পরে গিয়ে অন্য মেয়েদের ওপরই নির্যাতনটা শুরু করবে। সেটা তার যদি ভীষণ সাহস বেড়ে যায় বাইরের লোকে পথে ঘাটে করবে, না হলে নিজের দরজার পেছনে তার বউয়ের ওপর করবে। তো আমি মনে করি যে আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলে একটা হস্তক্ষেপ করতে শুরু করা দরকার। আমি তোদের দুজনের থেকেই পার্শালি সহমত। আমার যেটা মনে হয় যে তোমরা দুজনেই বলছো যে আমাদের হাতে নেই অন্য কারোর জীবন কেড়ে নেওয়া। এখানেই আমার একটা অবজারভেশন যে কখনো কখনো আমরা এটা বলছি যে আমরা মরালি সেটা করতে পারি না, কিন্তু আমরা তাদের জীবন নেওয়ার কথা বলছি। সে কিন্তু অলরেডি একটা মেয়ের জীবন, তার প্রেস্টিজ আর তার পুরো ফ্যামিলিকে ধ্বংস করে দিয়েছে। তাকে যদি আমি জেলে রাখি, মানে আমার এই কনভারসেশনটা ফেসবুকে অনেকের সাথে হয়েছে, একজন বলছে তার ম্যান পার্টস কেটে দেওয়া হোক। ম্যাম দ্যাট ইজ নট দ্য সলিউশন, বিকজ আপনি তার ম্যান পার্ট কেটে দিচ্ছেন, কাস্ট্রেট করে দিচ্ছেন, তার কাছে হাত রয়ে যাচ্ছে, সে পরের দিন সেই মেয়েটি বা মেয়েটির ফ্যামিলির দিকে অ্যাসিড ছুড়ে মারবে। এইসব লোকেদের আমার মনে হয় মস্তিষ্কটাই
একটা এমন পর্যায়ে চলে গেছে এদেরকে বাঁচিয়ে রাখা কতটা ফিজিবল বা ভায়াবল, আমার ওখানে একটা প্রশ্ন, মরাল কোয়েশ্চেন আমার ওখানে রয়ে যাচ্ছে। এরা যখন এই একটা করছে তখন কিন্তু এদের মস্তিষ্ক নর্মাল নয়, আমরা নর্মালি কিন্তু এটা করব না। আর এইসব লোকেদেরকে বাঁচিয়ে রাখা, যারা অলরেডি একটা মেয়েকে জিভ কেটে দিচ্ছে, ইন্টেস্টিনাল ড্যামেজ করছে, এদেরকে আমি 8 বছর জেলে কেন রাখবো? আমার একটা বিশাল প্রশ্ন আছে এতে। আহ প্রশ্নটা আছে। আর আরেকটা যেটা আছে, সমিতা যেটা বললো যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের টর্চার, তো এখান থেকে আমার নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ম্যারিটাল রেপ। আমি জানি এটা নিয়ে অনেকেরা এখনো কথা বলেন না বা বলতে কমফোর্টেবল নন, কিন্তু ইন্ডিয়াতে হয়ে চলেছে, নিরন্তর হয়ে চলেছে। এবার এইটা কোয়েশ্চেনটা তোমাদের দুজনের কাছে, আমি এটাতে পরে আসছি, যে এই ম্যারিটাল রেপটা হচ্ছে আমরা জানি, বাট এটা নিয়ে আমরা কেন কিছু করছি না? আর এটার পিছনে কে আছে, ইজ হোয়াট আই এম মোর কিন টু নো তোমাদের দুজনের থেকে। আয়ুষ, তোর কাছে আগে আসবো, কি মনে হয় তোর? আমি এটা একটা কথা বলবো ক্রিস, যে আমরা যখন ম্যারিটাল রেপ নিয়ে কথা বলছি না, যে আহ, একটা রেগুলার বিয়েতেই তোমার হুম। স্বামী তোমাকে ধর্ষণ করছে, আমার তো হুম। মনে হয় যে ভারতবর্ষে এই অ্যাওয়ারনেসটাই নেই যে ম্যারিটাল রেপও হয়। মানে সবাই, বেশিরভাগ লোকে বলবে ম্যারিটাল রেপ আবার কি, এটা তোমার বর তো তোমায় ভালোবাসছে, এটাতে আবার কি, এটা তো ভালোবাসা দেখানোর একটা উপায়। তো হুম। কিন্তু এইটাতে আমি বলবো যে দুটো জিনিস, যে একটা হচ্ছে যখন একটা মেয়ে ধর্ষিত হয় তার প্রেস্টিজ চলে যায়, এটার সাথে আমি কিন্তু এগ্রি করি না। মানে একটা ফিজিক্যাল ভায়োলেশনের সাথে আমাদের প্রেস্টিজকে টাই করা কিন্তু ঠিক না। মানে সেটাও আমি বলবো হুম। যে পুরুষতন্ত্রের একটা লেগাসি, যে মহিলাদের কাছে তার প্রেস্টিজই হচ্ছে তার শরীর। আর আর একটা জিনিস হচ্ছে যে আমরা হয়তো আমাদের হয়তো মনে হয় যে ধর্ষণ যারা করে তারা কোনো রকমের মানে জানোয়ার, তারা কিন্তু আমার মনে হয় তারা আমাদের সোসাইটিরই একটা প্রোডাক্ট। মানে রেপটা একটা সিম্পটম, কিন্তু প্রোডাক্ট হচ্ছে তারা এই যে আমাদের পুরুষতন্ত্রের সোসাইটির একটা রেজাল্ট। কারণ এইগুলো হচ্ছে এই ছোট জিনিসগুলো যেগুলো আমরা দেখছি, যে আহ, যেটা সৌমিতা বলল, যে হুম। পাশের বাড়ির একটা কোনো রকমের ঝগড়া হচ্ছে, বা হ্যাঁ। এই হুম। ছোট ছোট জিনিসগুলোকে আমরা যদি রুখে না দাঁড়াই না, সেটাই কিন্তু পরে স্নোবল হয়ে যেতে পারে ধর্ষণে। কারণ যারা ধর্ষণ করছে, মানে দিল্লিতেও যারা ধর্ষণটা করেছিল, তারা কিন্তু বলেছে, তাদের যখন এই বিবিসির ইন্টারভিউটা হয়েছিল, যে এটাই তো, এরমই তো হয়, মেয়েটা রাত্রিবেলা বেরিয়েছে কেন। তাদের কিন্তু মনে হয়নি, আমার কিন্তু এটাও দেখে মনে হয়নি যে তারা কোনো রকমের জানোয়ার বা তাদের মস্তিষ্কে অসুবিধা আছে। এটা হচ্ছে আমি বলবো যে আহ, আমাদের সমাজে এই অসুবিধাটা আছে, যেই জন্যে তারা এটা মনে করছে। তো ম্যারিটাল রেপের কথায় ফিরতে হলে, ম্যারিটাল রেপটা হচ্ছে একটা সাইন যে আমাদের সমাজে মহিলাদের সমান অধিকার বা অবস্থা নেই, সেই জন্যে হুম। জিনিসটা হচ্ছে। আর এইটার জন্য কিন্তু আমাদের নিজেদেরকেই রুখে দাঁড়াতে হবে। যদি একজন মেয়ে তার মায়ের কাছে এসে বলে যে দেখো মা, আমার সাথে এই জিনিসটা হচ্ছে, আমার বর এই জিনিসটা করছে, তার মাকে বলতে হবে যে হ্যাঁ এই জিনিসটা ভুল, তুমি এটা করতে দিতে পারো না। বা তার শাশুড়ির কাছে যখন সে যায়, তাকে বলতে হবে যে হ্যাঁ এটা ভুল। আমাদের নিজেদেরকে এই যে রুখে দাঁড়াতে হবে এই জিনিসটার বিরুদ্ধে। মানে তুই বলতে চাইছিস যে একটা মহিলাকে আরেকটা মহিলাকে সাপোর্ট করতে হবে এই ব্যাপারে, তাই তো? দিস ইজ মহিলা হোয়াট তুই পুরুষ বলতে মানে চাস? হুম। মেয়েটা যদি তার মা বা বাবা যে কোনো কারোর কাছেই যায়, যে তাহলে তাকে এই জিনিসটাকে আটকাতে হবে একদম গোড়ায়। মানে গোড়ায় গলদ থাকলে সেটা কিন্তু বেরোবে, বেরোতে পারে পরে আহ কোনো রকমের বাজে ধর্ষণ বা ভাবে, হ্যাঁ। হুম। শ্লীলতাহানি হিসেবে, হুম। কিন্তু হুম। সেটাকে হুম। গোড়াতেই আটকাতে হবে। হুম। সমিতা, তোমার কাছে চলে আসি। এই যে পুরো ম্যারিটাল রেপের ব্যাপারটা হয়ে চলেছে ইন্ডিয়াতে, তোমার কি মতামত এই নিয়ে? দেখো, আমিও বলবো, আমি একমত আয়ুষ্মতির সাথে যে 98% মহিলা ইন্ডিয়াতে জানেই না যে ম্যারিটাল রেপটা ইল্লিগাল বা ঠিক নয়। ওটা যে তাদের রাইটস এর মধ্যে পড়ছে, যে তারা বলতে পারে, অভিযোগ জানাতে পারে, সেই অ্যাওয়ারনেসটাই মহিলাদের মধ্যে নেই। আর সেকেন্ডলি, এটা যে তুমি বললে যে বাবা মা নির্বিশেষে যখন আমরা তাদের কাছে গিয়ে বলছি যে আমাদের উপরে অত্যাচারটা হচ্ছে, তারা কেন পাশে দাঁড়াচ্ছে না। প্রথমত আমি এটা দেখেছি যে বেশিরভাগ পরিবারেই উম বাবার সাথে, বাবা বা ভাই এদের সাথে কিন্তু খুব একটা আলোচনা হয় না এসব ব্যাপারে। ম্যাক্সিমাম মাকে গিয়ে বলা হয়, মা বলে বাবা চুপ হয়ে যা, এটা নিয়ে আলোচনা করিস না। প্রথমে ওইটাই আমি বলবো যে এই যে আলোচনা
করতে কুণ্ঠাবোধ করা, ওই যে নিজেকে রেস্ট্রিক্ট করা, যে যেহেতু সামনের লোকটা পুরুষ, সে আমার বাবা হোক, ভাই হোক, যেই হোক না কেন, আমি বলবো না কারণ সে একটা পুরুষ। এই জিনিসটা, এই ব্যারিয়ারটা আমাদের কিন্তু হাঁটাতে হবে, যে আমাদেরকে অ্যাজ এ সোসাইটি সবাইকে এক হয়ে এই জিনিসটার মোকাবিলা করতে হবে, সেটা আমি বলবো। আরেকটা হচ্ছে যে যেখানে ধরো এই নর্মাল যেটা মানে ইন ব্রড ডে লাইট যে রেপ গুলো হচ্ছে, যেগুলো পৃথিবীর সামনে, সেগুলোই ঠিক মতো অ্যাড্রেসড হচ্ছে না, সেখানে বন্ধ দরজার পেছনে স্বামী স্ত্রীর রেপটা মানে এখন ইন্ডিয়া অনেক দূরে। আম, খুব দুঃখজনক ভাবেই এটা বলতে হচ্ছে, মানে ভীষণ দুঃখিত আমি বলতে, বাট এখন ওই জিনিসটা আমি জানি না কত বছর লাগবে সেটাকে রেকগনাইজ করতে, ঠিক মতো তার এগেনস্টে রুলস, আইন আনতে। আই এম নট শিওর। আই এগ্রি। কিছু বছর আগে আমি একটা ভিডিও দেখেছিলাম বাজফিডে বোধহয়, ইউটিউবে। একটা লোক মাইক নিয়ে ইজ আস্কিং ভেরি সিনিয়র সিটিজেন্স যে তোমাদের কি মনে হয় রাইট টু রেপ। তো যেটা আয়ুষ বললো যে তারা বয়স্ক লোক, তারা মাইকে অন এয়ার বলছেন যে এটা তো একটা বউয়ের কর্তব্য, আমার বউ যদি এরকম না করে আমি তো তাকে দুটো চড় মেরে দেবো। আর আই ওয়াজ জাস্ট শকড যে তুমি এরকম অন এয়ার কি করে বলতে পারো। এরমও আমি কেসের স্ট্যাটিস্টিক্স পড়েছি, মেয়েটা বলছে আমি সবকিছু কাটিয়ে, শাশুড়ি মা সবকিছু কাটিয়ে লাস্ট হোপে আমি পুলিশের কাছে গেছি যে পুলিশ আমাকে জাস্টিস দেবে বা অ্যাকনলেজ করবে। পুলিশ শুনেছে, পুলিশ শুনে বলেছে এটা আমরা রিপোর্ট করতে পারবো না, তোমাদের আন্তরিক ম্যাটার তোমরা নিজেরা সলভ করো। তো এই ম্যারাইটাল রেপের ব্যাপারটা এত ডিপ রুটেড, এটা যে কোত্থেকে শুরু হচ্ছে কোত্থেকে শেষ হচ্ছে, অ্যান্ড টু আ পয়েন্ট আমি এরকম অনেক মানে শাশুড়িদের বলতে শুনেছি বউদেরকে যে তোমার হাজবেন্ডকে প্লিজ করাই তোমার প্রাইমারি রেসপন্সিবিলিটি, সে যখন চাইবে তোমাকে করতে হবে। আমার এক বান্ধবী তা আমাকে অনেক আগে বলেছিল সে 3 মাসের প্রেগনেন্ট, তার ভীষণ ব্যথা ফার্স্ট ট্রাইমেস্টারে, তখন হাজবেন্ডের সাথে দেখা হয়েছে, হাজবেন্ডকেও লিটারালি হাত জোড় করে বলছে আমি এখন পারবো না। হাজবেন্ড জোর করছে যে না আমি তোমার সাথে কয়েকদিন, ও বোধহয় অনশোর ছিল বা সামথিং, বলছে আমি 3 মাস 2-3 দিন তোমার সাথে দেখা করতে এসেছি, আমি জানি না, তোমাকে করতে হবে। আর মেয়েটাকে করতে হয়েছিল। যে এই যে কোথাও না কোথাও এই যে মানসিকতা আর এই যে মায়েরা শাশুড়িরা ঠেলে দেওয়া যে তোমাদেরকে করতে হবে, কিছু করার নেই, এটাই তোমার তুমি বউ হয়ে গেছো, ইউ হ্যাভ টু টেক অল দ্যাট কামস ইন দ্যাট প্যাকেজ, এই নেরেটিভটা আমার মনে হয় চেঞ্জ করে দিতে হবে যে না আমি বউ হয়ে গেছি মানে এটাই না যে আমার সাথে যখন যা বাজে হবে আমি সেটা শুনে নেবো, সহ্য করে নেবো। ওই উইন্ডোটা আমাদের ওপেন রাখতে হবে। এই কথা বলার সময়টা যেটা বললো যে উই আর ফার ফার অ্যাওয়ে, এটা নিয়ে যে আমরা এখন কথা বলছি আমি জানি হয়তো অনেক শ্রোতা বন্ধুরা এগ্রি করবেন না, বাট আমার মনে হয় যে দিস ইজ দ্য নিড অফ দ্য আওয়ার যে আমরা এটা নিয়ে কিছু একটা করি আর কি। লাস্ট কোয়েশ্চেনে চলে আসছি, আমি জানি আমরা তো অনেকক্ষণ কথা বলতে পারবো না। আয়ুষ, যখন তুই কেসেস গুলো ডেনমার্কে শুনছিস, আমি জানি তুই আগেও বলেছিস যে দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম আমরা রেপ শুনছি, হয়েই চলেছে, বাট এখন যে তুই বিদেশে আছিস তোর কি মনে হয় যখন তোর কলিগসদের সাথে কথা বলছিস, when they asking you যে আচ্ছা তোমার ইন্ডিয়াতে এরকম হচ্ছে ব্লা ব্লা ব্লা, একটা ইন্ডিয়ার গ্লোবাল ম্যাপে পিকচারটা কি তৈরি হচ্ছে অ্যাবাউট উইমেন সেফটি, কি মনে হয় তোর? মানে আমি বলবো যে একটা বাস্তববাদী ছবি তৈরি হয়। রেপস তো মানে ধর্ষণ, শ্লীলতাহানি বা মহিলাদের এগেনস্টে অন্যান্য রকমের ভায়োলেন্স, শুধু ফিজিক্যাল না, ইমোশনাল ভায়োলেন্সও ইন্ডিয়াতে একটা বাস্তব আমাদের প্রত্যেকের জন্য জীবনে। তো সেই জন্য যে ছবিটা পোট্রে হচ্ছে সেটা একটা খুবই খারাপ ছবি, কিন্তু সেটা যে বাস্তববাদী ছবি। তো মানে যদি সত্যি দেশে যেখানে এত ভায়োলেন্স, সেটাকে লুকিয়ে বা বলা যে না সত্যি কোনো ইন্ডিয়াতে কোনো অসুবিধে নেই, এখানে প্রচন্ড ভালো একটা অবস্থা, বলার কোনো মানেই হয় না। এটা একটা খুব বাস্তববাদী ছবি। আহ আমার যেটা মনে হয় আজকাল যে জিনিসটা হচ্ছে যে আগেও রেপ হতো, হয়তো এখন এইটা নিয়ে অন্তত আমরা কথা বলি, আগে হয়তো সেটা নিয়ে কথাও বলা হতো না। হয়তো এই কথা বলাটা থেকেই কোনো রকমের একটা সোশ্যাল চেঞ্জ আসবে, যে কিছু একটা পাল্টাবে। আমার তো এটাই আশা। সমিতা, তোমার কাছে চলে আসি শেষ করার আগের প্রশ্ন, যে তোমার কাছে ইন্ডিয়ার গ্লোবাল ম্যাপটা এরকম কেমন দেখছো নারী সেফটি নিয়ে যদি বলি?
দেখো ওই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি কয়েকটা জিনিস একটু বলে নিতে চাইবো। এই যে ক্রিস, তুমি যে বললে পুলিশের কাছে যখন আমরা যাচ্ছি পুলিশও কিন্তু শুনছে না। আমাদের কিন্তু এটা কোথাও একটা বুঝতে হবে যে পুলিশও সমাজের অংশই। পুলিশ কাছে কাছে গেলে যে একদম জিনিসটা সলভ হয়ে যাবে সেটা নয়। আমাদের মা বাবা ভাই বোনরা যদি জিনিসটা রেকগনাইজ না করছে, পুলিশ কিছুই করবে না, কারণ সেও আরেকটা মানুষ একই সমাজে, যার হয়তো এই প্রফেশনটা বিং পুলিশ, দ্যাটস দ্য অনলি ডিফারেন্স, আর কিছুই নয়। তো সেখানে পুলিশের থেকে বেশি হোপ লিস্ট আমি তো রাখি না এই ক্ষেত্রে। আরেকটা হচ্ছে যে ধরো এই আরেকটা তুমি যে বললে যে তোমার বন্ধুর সাথে খুবই একটা খারাপ ইনসিডেন্ট হয়েছে, সেটা হচ্ছে জানো তো ওই বিবাহিত অবিবাহিত থেকেও বড় যে অ্যানিমাল ইনস্টিংক্টের ব্যাপারটা, যে বিইং দ্য মোর পাওয়ারফুল অ্যানিমাল, আমি তোমার ওপর অত্যাচার করব, আমার গায়ের জোর বেশি, তোমার ওপর আমি অত্যাচার করছি। তো উই আর ফার ফ্রম বিং হিউম্যান। আমরা ওই আগের ওই সত্যি ওই জঙ্গলেই রয়েছি, যেখানে যার গায়ের জোর বেশি সে বেশি রাজত্ব করবে, এটাই হয়ে আসছে। আর হ্যাঁ, এবার এই প্রশ্নের উত্তরে আসি যে এখন এই ধরো আমি তুমি আয়ুষ্মতী সবাই এখন আমরা দেশের বাইরে রয়েছি, অনেক রকম খবর আসে, তো কোথাও একটা ঠিকই যে যেটা চিত্র সেটাই পোর্ট্রেট হচ্ছে, যেটা এক বাস্তব চিত্র। তো ওখানে লজ্জা পাওয়ার কিছু নেই, যদি ভায়োলেন্স আছে তো সেটাই লোকে জানছে। কিন্তু হ্যাঁ, যখন অন্য দেশের এখন খবরে যখন জিনিসটা আসে, তোমার কলিগও তোমাকে হয়তো সে অন্য দেশে, সে জানে না যে তোমার দেশে কি হয় না হয়, তো তোমার কোথাও একটা খারাপ লাগবে। কারণ কি, একটা সময় ভারতবর্ষ একটা পিস লাভিং কান্ট্রি, যেখানে মেয়েদের পুজো করা হয়, যেখানে লোকজন ভীষণ ভদ্র, যেখানে অতিথিকে সে ভগবান মনে করে, এই জিনিসগুলোর জন্য ভারতবর্ষের মানে সুনাম ছিল। সেখানে আজকে সবচেয়ে বেশি আলোচিত হয় যে ফর ভায়োলেন্স এগেনস্ট উমেন। তো এইটা কোথাও একটা খুব একটা ভালো পিকচার দিচ্ছে না দেশের নামে, দেশের ব্যাপারে। কিন্তু হোয়াট ইট ইজ, মানে যেটা সেটাই আর কি, কিছু করার হুম। নেই তাতে। আর ইনফ্যাক্ট আমি তাও বলবো যে আই স্টিল সি হোপ, যে এটা নিয়ে আলোচনা হচ্ছে, এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। এমন অনেক দেশ আছে যেখানে এইগুলো নিয়ে তো আলোচনা হওয়ার কোনো মানেই হয় না, মানে কোনো প্রশ্নই ওঠে না, কারণ ওই ওই চার দেওয়ালের ওই দেশটাই একটা চার দেওয়ালের মতোই হয়ে আছে। ওই অনেক অনেক এমন অনেক জায়গা আছে যেখানে কোনো খবর বাইরে বেরোয় না। তো হ্যাঁ, আমি ইনফ্যাক্ট এটাও দেখেছি যে সেরকম ওইসব দেশেরও অনেক লোক খুব মানে এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করে যে ভারতবর্ষে তো এরকম হচ্ছে। কিন্তু সেটাই আর কি, মানে রাদার দ্যান পিন পয়েন্টিং ইচ আদার, সবাইকেই একটা এই ক্রাইমের এগেনস্টে ভোকাল হওয়াটা বেশি দরকার। আমার মনে হয় যদি শেষ করার আগের বক্তব্য আমি রাখি, আমার কাছে পার্সোনালি একটা ভীষণ পিটিয়েবল ছবি ড্র করছে কারেন্ট সিনারিও, বিকজ আমি দিল্লি থেকে বিলং করি, উইচ ইজ দ্য ক্যাপিটাল সিটি। তো এবার যেই দেশের ক্যাপিটাল সিটি এরম আনসেফ, মানে আমি যদি এখন 1 বছর পরে গিয়ে দিল্লির নাইট লাইফ এনজয় করতে চাই, আমি জানি আমি পারবোই না। দের ইজ নো কোয়েশ্চেন যে আমি রাত 11টায় দিল্লিতে বাইরে ঘুরছি। এবং এমনও অনেক সিচুয়েশন হয়েছে যে আমার এখানকার বন্ধুরা বলেছে যে আমরা যদি দিল্লি ঘুরতে চাই, আমি তাদের স্পষ্ট বলেছি তোমরা যদি নিজেরা যাচ্ছ যেও না, অনেক অনেক ডেঞ্জার্স আছে, কেউ তোমাকে হয়তো ফ্লিজ করবে, তোমার একটা সেফটির ব্যাপার। কেউ যদি তোমার ওখানকার বন্ধু আছে তাহলে তাও যাও উইথ প্রিকশন। টুরিস্টরা রেপ হচ্ছে, মেয়েরা তো হয়েই যাচ্ছে, একটা 86 বছরের মহিলা রেপ হচ্ছে, এমনকি ইউপিতে গরুও রেপ হয়েছে, কুকুরও রেপ হয়েছে। তো এইসব জিনিসগুলো যখন আমি এখানে বসে দেখছি, একটা ডিফারেন্ট মন থেকে গ্লানি বেরোচ্ছে যে কোথায় আমরা এগিয়ে চলেছি। একদিকে আমরা কথা বলছি সায়েন্স, আমরা মার্সে গেছি, টেকনোলজি ইনভেন্ট হচ্ছে, আরেকদিকে একটা গরু রেপ হচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না ব্যালেন্সটা কোথায় ড্র করব দেশের ছবিতে। তো আমার কাছে এটা ভীষণ পিটিয়েবল ছবি, সত্যি বলছি, বলাটা কতটা ঠিক জানি না কিন্তু বলতে হচ্ছে। আর চলে আসছি শেষের দিকে, আয়ুষ, একটা লাইনে, আমি জানি এটা একটা লাইনে সামারাইজ হবে না, বাট যদি গেস্ট হিসেবে তোকে একটা লাইনে সামারি দিতে হয়, তুই কি বলবি? আমার কাছে হয়তো কোনো ভালো সামারি নেই সিচুয়েশনটাকে অ্যাড্রেস করার, মানে কিন্তু আমি যেটা বললাম যে আমাদের পুরুষতন্ত্রের বিরুদ্ধে যে কয়েকটা সিস্টেমিক চেঞ্জেস দরকার, সেটা হয়তো আমরা শুরু করতে পারি। আগে তো আমার মনে হয় যে
আমাদের এবার কিন্তু যে একটা সামাজিক দায়িত্ব আছে, আমাদের প্রত্যেকের একটা সামাজিক দায়িত্ব আছে, সেটা আমারও আছে, আর আমাদের শ্রোতাদের সবার আছে। সেটা হচ্ছে ছোট ছোট জিনিসগুলো থেকে কিন্তু তোমাকে রুখে দাঁড়াতে হবে, আর সেটা সহজ হবে না। তুমি যদি রুখে দাঁড়াও, মানে তোমাকে কেউ তোমার গায়ে হাত দিল, তুমি যদি সেটার এগেনস্টে রুখে দাঁড়ালে, হতে পারে যে তার কাছে মানে এটা যেটা বলছি না, এটা একটা হতে পারে যে তুমি যার বিরুদ্ধে রুখে দাঁড়ালে তার হুম প্রচুর টাকা, তার প্রচুর পাওয়ার সোসাইটিতে, তাহলে কি হবে? কিন্তু রুখে না দাঁড়ালে কিন্তু কোনো উপায় নেই। হুম তো আর এটা আমার মনে হয় তো প্রথমেই হচ্ছে যে ছোট জিনিসগুলো থেকে আমাদের শুরু করতে হবে, আর আমাদের জিনিসগুলো করতে গেলে কিন্তু সেটা আমাদের জন্য সহজ হবে না। আর এটা আমার নিজেরও মনে হয় যে আমরা যে এত কথা বলছি, আমাদের হয়তো এবার সময় হয়েছে কিছু করার। হুম আর সেটা কিন্তু আমাদের ড্রয়িং রুমে বসে জিনিসটা হবে না, আমাদের নিজেদের কিছু পার্সোনাল স্টেপস নিতে হবে, যেটা হুম যাতে করে এই জিনিসটা জিনিসটা পাল্টায়। হ্যাঁ, তো অ্যাড্রেস। সেটাও আমার মনে হয় যে সেইটার সময় এসছে কিছু করার। ঠিক। সমিতা, তোমার কাছে কুইকলি চলে আসি। তোমার যদি এক লাইনে সামারি করতে হয়, তুমি কি, মানে সামারি না, যদি তুমি অ্যাড্রেস করতে চাও, কিভাবে করবে? হ্যাঁ হ্যাঁ, এক লাইনে বলা ভীষণ মুশকিল, যেটা আয়ুষ্মতি বললো, এটার কোনো ছোট সলিউশন নেই। কিন্তু আমি বলবো যে আহ, সব মেয়েদেরই, ইনফ্যাক্ট যারা এখন ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়ে, আপনার যদি কন্যা সন্তান রয়েছে, তাদের সবাইকে আমার মনে হয় সেলফ ডিফেন্স শেখানোটা ভীষণ দরকার। কারণ আপনি সবসময় বাচ্চার সাথে ঘুরতে পারবেন না, আর যে কোনো বয়সের মহিলাই সেফ নয়। তাই সবার ওই নিজের ওই অ্যাওয়ারনেসটা, নিজেকে আহ, একটা মিনিমাম ডিফেন্ড করা, এই জিনিসটা ভীষণ প্রয়োজন। এটা শেখানোটা ভীষণ দরকার। আরেকটা আমি বলবো যে একটা ইনসিডেন্ট হয়েছিল আমার স্কুলে, যেখানে এটা হচ্ছে তখন আমরা হয়তো ক্লাস 11 কি 12-এ পড়ি। একটা বাচ্চা মেয়ে এসেছিল তার ক্লাস টিচারকে নিয়ে, আর পয়েন্ট আউট করেছিল যে ওই ছেলেটা আমার গায়ে ধাক্কা মেরেছে। তো তখন আমি দেখেছিলাম যে যখন বাচ্চা মেয়েটা বলেছে, আমার খুব বাজে লেগেছে যে বাবা, মানে কারণ যার দিকে পিন পয়েন্ট করেছে সে আমার বন্ধু, মানে ও এরকম করেছে। কিন্তু তারপর থেকেই আমার আমার নিজে থেকেই মনে হয়েছে যে ওই ছেলেটার সাথে আমার ইন্টারাক্ট করব না, ও একটা খারাপ কাজ করেছে, which is not good। কিন্তু এই জিনিসটাই যখন আমি আমার অন্য বন্ধুদের সাথে, যারা ছেলে, তাদের সাথে ডিসকাস করেছি, ওরা কিন্তু জিনিসটা অনেক গায়ে মাখেনি, ওরা হেসে উড়িয়ে দিয়েছে, বলেছে যে এ বাবাও ধরা পড়ে গেছে। তো এই হুম জিনিসটা কিন্তু ভীষণ রিস্কি, মানে এটাতে কিন্তু ছেলেদেরও সামনে আসতে হবে, ওদের কিন্তু এটা বোঝাতে হবে যে শুধু তুমি নিজে ভালো হলে হবে না, আমরা কেউ একা সুরক্ষিত হতে পারি না যতক্ষণ না পুরো সোসাইটিটা সুরক্ষিত। তো ওই জিনিসটা ভীষণ ইম্পর্ট্যান্ট, যে একা আমি ঠিক কাজ করছি, আমি এটা ভালো ঠিক ভুল বুঝছি, এই ইন্ডিভিজুয়ালিজমে বেশি দিন আমরা চলতে পারবো না, আমাদের সবাইকে নিয়েই এগোতে হবে। হ্যাঁ আরেকটা জিনিস আমি চট করে বলতে চাইবো যে যেহেতু আজকাল ভারতবর্ষে প্রচন্ড ভাবে এই ধরো রিলিজিয়ান হ্যান ত্যান নিয়ে ভোটের মরশুমে অনেক কিছু আলোচনা হচ্ছে, তো সেখানে আমি বলবো যে আমরা যদি একটা ছোট ইনস্ট্যান্স দেখি মহাভারত থেকে, যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়, সবাই অনেক জ্ঞানী গুণী লোক উপস্থিত ছিলেন, ভীষ্ম পিতামহ কি দ্রোণাচার্য, এনারা সবাই ভীষণ ধার্মিক সম্মানীয় ব্যক্তি সমাজে, সেইভাবেই ওনাদের বইতে তুলে ধরা হয়েছে। কিন্তু ওনারা কিন্তু কেউ প্রতিবাদ করেনি সেই মুহূর্তে দ্রৌপদীর বস্ত্রহরণে। আর তার ফল এটাই হয়েছিল যে অনেক ভালো কাজ করা সত্ত্বেও সেই একটা প্রতিবাদ না করার জন্য তাদের সবাইকে শেষ হয়ে যেতে হয়েছিল। তাই আমার মনে হয় যে যদি আমরা সত্যিই বিশ্বাস করি যে শ্রীকৃষ্ণ ভগবান আর মহাভারতের মধ্যে দিয়ে উনি আমাদের বোঝাতে চেয়েছেন কিভাবে বাঁচা উচিত, তাহলে আমাদের এটা বুঝতে হবে যে নারীর সম্মান সবচেয়ে বড় প্রায়োরিটি। সেটা যদি না করা হয়, সমাজ রসাতলে যাবে। ইররেসপেক্টিভ অফ তুমি কি ভালো কাজ করছো কি করছো, ডাজন্ট ম্যাটার, তুমি শেষ হয়ে যাবে। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সমাজকে সেটা হুম বুঝতে হবে। হুম আমি এটার সাথে একদম একমত সৌমিতা, যে আর এটাও যে ধর্মযুদ্ধ কিন্তু সহজ হবে না, কারণ এটা তো একটা ধর্মযুদ্ধ, এটা সহজ হবে না, কিন্তু এটা থেকে পালানোর কোনো উপায় নেই। তো সেটার সাথে আমি আনফরচুনেটলি, আনফরচুনেটলি এখন এমন একটা স্থিতিতে আমরা আছি, লোকেরা পালাচ্ছেও না, ঠিক চোখটা বন্ধ করা অবস্থা আর কি, যে আমি সত্যিটা দেখবো না, শুনবো না, বিকজ সামওয়্যার ওটা আমাকে ইনসিকিউর করে দিচ্ছে অ্যাবাউট মাই এক্সিস্টেন্স, যেটা আমি দেখছি। কাউকে তুমি যদি কোনো এরকম একটা কোয়েশ্চেন তুলে ধরো, সে এমন ডিফেন্সিভ গ্রাউন্ডে তারা কথা বলছেন যে তাদেরকে এই জিনিসটা বোঝানো ইজ আ ভেরি লং স্ট্রাগল, বাট এটা করতে হবে।
একটু লং স্টোরি শর্ট করতে হবে। আর আমি একটাই কথা সবাইকে বলবো, 3টে পয়েন্ট আমি খুব তাড়াতাড়ি র্যাপ আপ করবো। একটা হচ্ছে সেক্স এডুকেশন খুব দরকার, ছেলেদের বোঝা খুব দরকার যে একটা মেয়ের শরীর খালি একটা মেয়ের শরীর না, আর মেয়ের শরীর ইজ নট মেন্ট টু বি এক্সপ্লোর্ড, তার নিজের একটা আইডেন্টিটি আছে। যেহেতু তোমরা সেক্স এডুকেশনে অ্যাওয়্যার ছিলে না বা হোয়াট এভার ইজ দ্য রিজন, তাই বলে আ লাইভ পার্সন ইজ নট মেন্ট টু বি ইয়োর সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট। আরেকটা হচ্ছে আপনারা যদি মেয়ের মা হন, প্লিজ ওই দরজাটা খোলা রাখুন সো দ্যাট ইউ ক্যান হ্যাভ এন ওপেন কমিউনিকেশন, মেয়ের মা, বাবা, ভাই, যে কেউ। আর আপনারা যদি মেয়ের ইনলস হন বা ছেলের মা বাবা হন, প্লিজ কাইন্ডলি ওই মেয়েটাকে অন্যদিকে ঠেলে দেবেন না যে এসে বলছে আপনার ছেলে আমাকে ধর্ষণ করেছে বা ফোর্স করেছে, বিকজ এইটা গ্রাসরুট লেভেল একটা বন্ধ দরজা থেকেই শুরু হচ্ছে, আর এটাকে বাইরে নিয়ে আসাটা খুব দরকার। আপনারা যতদিন না করবেন, একটা মেন্টালিটি ওখানে বড় হচ্ছে যেটা কিন্তু আরো ডেঞ্জারাস হয়ে যাবে আমাদের সবার জন্য। এই করে আজকে র্যাপ আপ করছি, আশা করছি আমাদের শ্রোতা বন্ধুদের ভালো লেগেছে শুনে। আর আয়ুষ, তোকে থ্যাংক ইউ বলাটা কম হবে, বাট তুই এখন নিশ্চয়ই তোর ওখানে ভোর সকাল 8:30-9টা বাজে। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি আমাদের কনভারসেশনটা লং রানে প্রোডাক্টিভ হবে, আর আমরা হয়তো হ্যাঁ, কিছু চেঞ্জ আনতে পারবো। হ্যাঁ বল। আমরাও সেটাই আশা করি। ধন্যবাদ। অলওয়েজ শ্রোতা বন্ধুদের জন্য থাকলো যে কোনো রকম বক্তব্য, পজিটিভ নেগেটিভ ফিডব্যাক যদি থাকে, প্লিজ আমাদেরকে রিচ আউট করুন। আমাদের জিমেল হচ্ছে durdeseBangla@gmail.com। আমরা ফেসবুকে সেই নামেই আছি, আর আমাদের ইউটিউব চ্যানেলও ঠিক সেই নামে বানানো। আপনারা কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শিগগিরই চলে আসবো আরেকটা রেলেভেন্ট এপিসোড নিয়ে আপনাদের কাছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই আশা নিয়ে আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার। নমস্কার।